আর এখানে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের কথা বলা হয়েছে। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের অন্যতম বড় এক্সাম্পল হচ্ছে আপনাদের করে সেই বিখ্যাত চিঠিটা। আপনারা এখানে সবাই টমাস আলফা এডিসনের নাম শুনেছেন। টমাস আলফা এডিসনের বেড়ে ওঠাটা আপনারা জানেন, সে কিন্তু অটিস্টিক ছিল, সেমি অটিস্টিক। আপনার অবগতির জন্য আমরা জানাচ্ছি যে আমাদের এই কার্যক্রমটা 6 দিন ব্যাপী কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট সিএ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বা ধারাবাহিক মূল্যায়ন। স্যার আপনি অবগত আছেন যে বহির্বিশ্বে শিক্ষকদের ইন্টারনাল মূল্যায়নটা টু মাচ ইম্পর্ট্যান্ট, সেটা এইচএসসি বা এসএসসি পর্যায়ে, এবং তা দ্বারা যেমন আমাদের শিক্ষার্থীদের প্রকৃত মূল্যায়ন হয়, পাশাপাশি শিক্ষকদের এম্পাওয়ার এবং তাদেরকে জীবন চলার পথে প্রতিটা ক্ষেত্রে শুধু ওই পুঁথিগত বিদ্যা পরহস্তে ধান তদ্রূপ নয়, জীবন চলার পথে একেবারে একজন শিক্ষার্থীর আসা যাওয়া উঠা বসা চলা ফেরা থেকে সর্বত্র সার্বিক মূল্যায়নটাই মূলত সিএ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। আমারই কর্মজনিত কারণে আমাদের শ্রেণী শিক্ষা কার্যক্রম ফিজিক্যালি প্র্যাকটিক্যালি শ্রেণী কার্যক্রমটা মূলত বন্ধ ছিল, তো যে কারণে আমরা ওভাবে মুভ করতে সক্ষম হয়নি। যদিও আমাদের অনলাইন শ্রেণী কার্যক্রম চালু ছিল, তো ইতোমধ্যে 12 সেপ্টেম্বর থেকে আমাদের শ্রেণী কার্যক্রম যথারীতি শুরু হয়েছে। যদিও এটা পূর্ণ উদ্যমে বা ফুল সুইংয়ে না, একটা নির্দিষ্ট সংখ্যক ক্লাস নির্দিষ্ট ডেটে অ্যাসাইন করা হয়েছে। তো স্যার আপনার অবগতির জন্য আমরা জানাচ্ছি যে আমাদের এই কার্যক্রমটা 6 দিন ব্যাপী কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট সিএ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বা ধারাবাহিক মূল্যায়ন। স্যার আপনি অবগত আছেন যে বহির্বিশ্বে শিক্ষকদের ইন্টারনাল মূল্যায়নটা টু মাচ ইম্পর্ট্যান্ট, সেটা এইচএসসি বা এসএসসি পর্যায়ে, এবং তা দ্বারা যেমন আমাদের শিক্ষার্থীদের প্রকৃত মূল্যায়ন হয়, পাশাপাশি শিক্ষকদের এম্পাওয়ার এবং তাদেরকে জীবন চলার পথে প্রতিটা ক্ষেত্রে শুধু পুঁথিগত বিদ্যা পরহস্তে ধান তদ্রূপ নয়, জীবন চলার পথে একেবারে একজন শিক্ষার্থীর আশা করা উঠা বসা চলা ফেরা থেকে সর্বত্র সার্বিক মূল্যায়নটাই মূলত সিএ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। জানি তো বাংলাদেশ বা বিশ্বের কোনো একটা জায়গা এখন আর কোনো বিস্তীর্ণ এলাকা নয়, একটা গ্লোবাল ভিলেজারি পার্ট, তা সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে সরাসরি সরকারও সেভাবে উদ্যোগ গ্রহণ করছে। আর এরই আঙ্গিকে আমাদের আয়োজন। তো আমার জেলা এবং উপজেলা পর্যায়ে সম্মানিত কর্মকর্তাবৃন্দ এখানে প্রশিক্ষক হিসাবে আছেন, সম্মানিত শিক্ষক এবং প্রশিক্ষণ আছেন, প্রশিক্ষক হিসাবে কাজ করছেন। তো আমি যতদূর দেখেছি জেনেছি এটা দারুণভাবে আমাদের কার্যক্রমটা পরিচালিত হচ্ছে। তো স্যার আপনাকে অনেক ধন্যবাদ অভিনন্দন এই কারণে যে আপনার নির্দেশনায় আমরা মূলত এইভাবে একসাথে কথা বলার পরিবেশটা করতে সক্ষম হয়েছি। প্রথমত আমরা ভাবছিলাম যে 5টা কক্ষে কিনা, আসলে সেটা ওভাবে সুন্দর হতো না। এই প্রশিক্ষণের অন্যতম বিষয়বস্তু হচ্ছে একজন শিক্ষার্থীকে বছরের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত মূল্যায়ন করা সম্ভব ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে। এই ধারাবাহিক মূল্যায়নের যে বিষয়বস্তুগুলি আমাদের অন্তর্ভুক্ত আছে সেগুলি হলো শ্রেণীর কাজ। আমরা শ্রেণীতে যেই বিষয়গুলি সম্পাদন করি, অর্থাৎ একজন শিক্ষক ক্লাসে প্রবেশ করার পর থেকে ক্লাস টাইম শেষ করা পর্যন্ত তিনি শিক্ষার্থী তার শিক্ষণ অর্জন কতটুকু হয়েছে সেটি মূল্যায়ন করেন। তানিয়া রহমান, গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ। এখানে আমি বাংলার মাস্টার ট্রেনার হিসেবে কর্মরত আছি। প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার শিক্ষকদের, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে এবং আমাদের জেলা শিক্ষা অফিসার সহ যেসব কর্মকর্তারা আমাদের এখানে উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানকে সাহায্য করেছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে ধারাবাহিক মূল্যায়ন বা সিএ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট এটা আজকে যে অত্যন্ত সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন হয়েছে, সেটা সবচেয়ে বড়
20 আমাদের সকল শিক্ষকরা এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি একটি ছোট গল্পের মাধ্যমে বলতে চাচ্ছি যে ধারাবাহিক মূল্যায়নটা কি। এটাকে যদি আপনি সচল করার জন্য একজন শিক্ষার্থী বিরাট রচনাটা লিখেছে, আপনি আর্ট দিয়েছেন, তারপরে তার আবেগিক ডোমেনটাকে যখন আপনি নাড়াচাড়া করতে গেলেন, দেখলেন যে জীব প্রেম বলতে তার মাঝে কিছুই নেই। আসলে সিএ বা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের প্রধান বিষয় হচ্ছে আপনার আবেগিক ডোমেনটা, অর্থাৎ শিক্ষার্থীকে ভালো শিক্ষার্থী নয়, ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্যই এই কার্যকর পদক্ষেপ। স্যার বাড়ির কাজ পর্যন্ত এসেছেন, সেখানে কিন্তু সহমর্মিতা, সহানুভূতি এবং নেতৃত্ব বিকাশেও যে সিএর দাবিদার আছে, সেই জিনিসগুলো আমরা আপনাদেরকে পড়িয়েছি বা আপনাদের সাথে শেয়ার করেছি। এছাড়া যে বিষয়গুলো আছে, শিখন মূল্যায়ন, এই মূল্যায়নটা যখন আপনি দিয়েছেন তখন লার্নিং অ্যাজ অ্যাসেসমেন্ট অ্যান্ড লার্নিং ফর অ্যাসেসমেন্ট, একটা হচ্ছে স্বমূল্যায়ন, আরেকটা হচ্ছে শিক্ষার্থীর মূল্যায়ন। আমরা আপনাদেরকে সেই বিষয়গুলো অবগত করেছি। এবং আরেকটি বিষয় আমরা যেটা এনেছি সেটা হচ্ছে ধারাবাহিক মূল্যায়নে ফলাবর্তন এবং নিরাময়, এই দুটো জিনিস কিন্তু আপনি আপনার একটা ক্ষেত্রে পরিচিত ছিলেন না, যেটা এখানে এসে আপনি পরিচিত হয়েছেন যে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে আপনি আপনার শ্রেণীকক্ষে ফলাবর্তন দিতে পারছেন এবং শ্রেণীকক্ষের বাইরে শিক্ষার্থীদের নিরাময়মূলক ব্যবস্থা নিতে পারছেন, যেটা আপনার বিগত সেশনে বা শিক্ষাক্রমে আমরা যদি নিয়েও থাকি সেটা আসলে এত ফলপ্রসূভাবে নেওয়া হয়নি। একটি দুর্বল শিক্ষার্থীকে সবল করার জন্য মিথস্ক্রিয়া আমরা আপনাদেরকে পড়িয়েছি, সেখানে আপনারা সুন্দর একটি রেজাল্ট এবং বিদ্যালয়ের মান উন্নয়ন এবং শিক্ষার্থীর মেধা বিকাশের জন্য সবল দুর্বল শিক্ষার্থীকে যদি আপনি মিলিয়ে দেন মিথস্ক্রিয়ার মাধ্যমে, সেটা আপনার দ্বারা একটি ভালো রেজাল্ট এবং স্বশিক্ষা অর্জন সম্ভব হবে। তারপর আপনার যেটা আজকের আমাদের বিষয় ছিল সেটা হচ্ছে ট্রেনিং কাজ, সেটা আমরা কিভাবে করব, কি করে করব, সেই জিনিসগুলো কিন্তু আমরা পর্যায়ক্রমে আনবো। তবে আমার দৃষ্টিতে যেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে একজন শিক্ষকের কাঁধে এসে দায়িত্ব করে দিয়েছে, সেটা হচ্ছে আপনি শিক্ষার্থীদের ফলাবর্তন দেবেন শিক্ষার্থীর কাজের উপর, তার কাজের মূল্যায়নের উপর। শিক্ষার্থীর জন্য কিন্তু ফলাবর্তন না, শিক্ষার্থী কি কাজ করলো তার উপরে কিন্তু আপনি ফলাবর্তন দেবেন। এবং আপনি কখনো তাকে কোনো নেগেটিভ কথা বা পারবে না, তুমি পারবে না, সেই কথাগুলো বলা যাবে না। আপনাকে বলতে হবে পারক শিক্ষার্থী এবং অপারক শিক্ষার্থী। আপনি আপনার একটি কথা বা একটি বাচনভঙ্গিতে একজন শিক্ষার্থীর যেমন আত্মবিশ্বাস বেড়ে যায়, তেমনি শিক্ষার্থীর কিন্তু আত্মবিশ্বাসটাও কমে যায়। তো আমরা সর্বোপরি আমরা জানি যে একজন শিক্ষক, টিচার্স মেথড ইজ দ্য বেস্ট মেথড। আপনি যা নিচ্ছেন সেটুকু সুন্দরভাবে আপনার মেথডের সাথে সংমিশ্রণ করিয়ে আপনি শ্রেণীকক্ষে শ্রেণী শিক্ষা পাঠদানে কার্যকর ভূমিকা রাখবেন। যা একটু জানাশোনা হয়েছে, টিচাররা তো এমনি পণ্ডিত মানুষ, অনেক জানা। আমার পরিবার কিন্তু টিচার পরিবার। আমি বলেছি আমার মা প্রাইমারি স্কুলের টিচার ছিল, শি ওয়াজ প্রাইমারি স্কুল টিচার। তারপরে আমার বাবাও টিচার ছিল, আমার বউ কলেজের টিচার, আমার শ্বশুর টিচার ছিল। সো আমার অনেক টিচার, আপনাদেরকে সম্মান জানাই। আর এখানে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের কথা বলা হয়েছে। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের অন্যতম বড় এক্সাম্পল হচ্ছে আপনারা উল্লেখ করে সেই বিখ্যাত চিঠিটি, সেই চিঠি নিশ্চয়ই আপনারা পড়েছেন বা জানেন। আমাদের সন্তানদেরকে যোগ্য করে তুলতে সবটাই বোঝাতে হবে। আমাকে যদি মাইন্ড বন্ধ করে বলতে বলেন, আমরা এখন যে সিস্টেমের মধ্যে, এখন আমরা সবাই বলছি, আমরা যখন ছোটবেলায় পড়েছি বা আপনারা পড়েছেন, তখন সেই টিচারদের সাইকেল আমরা ঘাট পার হওয়ার জন্য, আমি যে স্কুলে পড়েছি নদী ছিল, আমরা টিচারের সাইকেলটা খেয়াল করে রাখতাম, দুপারে গিয়ে তারপরে সামনেতে যেতাম না। তারপরে বড় বড় বেদ ছিল, একটা সংখ্যা ছিল, ভয় ছিল, তখনকার সময়ের আবর্তে আমরা সেই পরিস্থিতিটা একটু চেঞ্জ হয়েছে। ইউনিসেফ এবং সরকার বলেছে যে না, বাচ্চাদের মারা তো যাবেই না, নাও করা যাবে, বাচ্চাদের না করা যাবে। বাচ্চাদের আমরা তো না করছিও না, তো না করতে না পারাটা আমাদের জন্য কিছু
কিছু ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, যেমন এই যে আমরা প্যান্ডামিক ক্যারি করছি, আমরা ডিজিটালাইজেশনের একটা অ্যাডিকশনের মধ্যে পড়েছি। আমার দুটি ছেলে, তারা রাজধানীর একটি স্কুলে পড়ে, সকালবেলা উঠে তারা দুজনেই ফোন করে যে আমাকে ফোন দাও, এবং অনেকদিন আমার একটা ফোন রেখে দিত, তার মার একটা আমার একটা, দুই ছেলের ক্লাস। আমরা এক সময় বলেছিলাম যে ফোনগুলো যেন বাচ্চাদের হাতের বাইরে থাকে, কিন্তু আনফরচুনেটলি ইমর্টাল গার্ডস হ্যাভ বিন রিভেন্স এট লাস্ট, যে এখন স্কুলটাই ফোনের মধ্যে ঢুকে গেছে এরকম, মানে এডুকেশন সিস্টেমটাই। ওকে, সেই সিস্টেমটা আমরা মানতে চাই, আমি যেখানে ফিরতে চাই, আপনার ছাত্রছাত্রী এবং আপনার সন্তান তারা যেন ডিজিটাল অ্যাডিকশনের মধ্যে না পড়ে, তারা যেন অন্তত পক্ষে আমাদের সে তার বাবা মায়ের যে লেখাপড়াটা, সে সকল শিক্ষকদের শ্রদ্ধা সম্মান, আমরা বেদের কথা বাদ দিলাম, কিন্তু সে শ্রদ্ধা সম্মানটা কেন জানি এখন না। এখন গতকাল একজন আমাকে ফোন দিয়েছে, সচিব স্যার, স্বাস্থ্য শিক্ষা বিভাগে, নারায়ণগঞ্জের একটা বড় কলেজে কাজ হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ, সেখানে ছাত্ররা গিয়ে চাঁদা দাবি করছে যে আপনি ছাত্র সংগঠন, আমি জানি না তারা ছাত্র কিনা, দেখতে আমার মতো ছাত্র হওয়ার কথা না, একটা দুর্নীতি হবে, তারা চাঁদা দাবি করেছে। টিচারদের দেখলে আমরা সম্মান যতটা দেওয়ার কথা আমরা দিই, মুখে মুখে দিই, আপনি চলাফেরা করলে আপনি দেখতে পাবেন সেই জায়গাটা একটু ফিরিয়ে আনা যায়। আমরা বেদের কথা না বললাম, আমরা আমাদের সন্তানদের হাই বলি, কিন্তু আমাদের সন্তানদের যদি ইথিক্যালি আমরা একটু সাউন্ড করতে পারি, আমরা যদি রাতের বেলা আমাদের সন্তানদের সাথে একটু খেতে পারি, আমি আপনার সন্তান মানে আমার ছাত্র মানে আপনার সন্তান, সেটা বলেছি, তরুণ প্রজন্মের কথা বলছি, তাহলে আমার মনে হয় যে আমাদের এডুকেশনের যে ফ্লারিশ হয়েছে, কোয়ালিটিটা তার সাথে এসে। আপনি জানেন যে আমাদের এডুকেশন নিয়ে যতগুলো কমিটি ন্যাশনালি গঠিত হয়েছিল, সবাই কিন্তু একটা কথা বলেছে যে ওভার 50% এডুকেশন হয়, দেন কিন্তু ইউ মাস্ট হ্যাভ এনশিওর দ্য কোয়ালিটি। প্রথমে 40-50% পরে কিন্তু কোয়ালিটি এডুকেশনটা আমাদের দেখা, আমরা সেই কোয়ালিটি এডুকেশনটা দিতে পারছি। আপনারা এখানে সবাই টমাস আলভা এডিসনের নাম শুনেছেন, আশা করি সবাই শুনেছেন। টমাস আলভা এডিসনের বেড়ে ওঠাটা আপনারা জানেন, সে অটিস্টিক ছিল, সেমি অটিস্টিক, তো স্কুল এলাকায় ছিল, সুন্দর না দেখতে আমার মতো। স্কুলে থেকে তাকে একটা চিঠি দেওয়া হয়েছে, হেডমাস্টার সাহেব একটা চিঠি দিয়েছে স্কুল থেকে, যেটা তোমার মাকেই দিবি, তোমার মা ছাড়া কেউ, তোমার মাকে এসে চিঠিটা দিয়েছে, তো বললো মা জোরে পড়ো, তো মা কাঁদছে, চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে, তো আলফা এডিসন বললো মা একটু পড়ো চিঠিতে কি বলেছে টিচার, তো বললো যে ঠিক আছে। তো বলছে যে টিচার লিখেছে যে আপনার ছেলে অতি বুদ্ধি সম্পন্ন, তার ইন্টেলেকচুয়াল এবং যেটাকে আমরা বুদ্ধাঙ্গ বলি, এটার পরিমাণ এত বেশি যে আমার কোনো টিচারের পক্ষে তাকে পড়ানো সম্ভব না, তার গুণগত মান অনেক ভালো, তাকে স্কুলে রাখা সহজে ভালো না, বরং আপনি তার শিক্ষার দায়িত্ব নিয়ে তাকে বড় করতে পারেন। ওকে, দি ডেজ ওয়াজ ওভার। টমাস আলভা এডিসন বড় বৈজ্ঞানিক হলেন, অনেকদিন পরে বাসা চেঞ্জ করছে, তার মা মারা গেছেন, তো এই মাঝখানের জীবনটা তার অনেক কষ্ট, এটা আপনারা যদি তাদের বায়োগ্রাফি পড়াতে বুঝতে পারেন। যাই হোক, তখন খুঁজতে খুঁজতে সে তার চিঠিটা অনেকগুলো কাগজপত্রের মধ্যে আছে, তো চিঠিতে যা লেখা আছে সেটা আপনারা জানেন। টিচার লিখেছে যে আপনার ছেলে অধিকার স্থূলতা বুদ্ধি সম্পন্ন, আপনার ছেলে অটিস্টিক, সেমি অটিস্টিক, সে থাকাতে আমাদের অন্যান্য ছাত্রছাত্রীদের পড়া বিঘ্নিত হচ্ছে, পরিবেশ বিস্কৃত হচ্ছে, কোনো স্কুলে পড়িয়ে আপনার এই ছেলের কোনো ক্ষতি হবে বলে মনে হয় না, বেটার আপনি আপনার ছেলেদের একজন মা, ইতিবাচক মা যেটি বললেন, সেই ইতিবাচক মা যদি সেই রোলটি প্লে না করতেন, তাহলে কিন্তু আমরা টমাস আলভা এডিসন পেতাম, আজকে আমরা পাখার নিচে থাকতে পারতাম, এবং তিনি হাজারো আপনার আবিষ্কার করেছেন, এবং একমাত্র বাতি জ্বালাতে 1000 বার ট্রাই করেছেন। আমাদের সন্তানদের যদি এই ইন্সপিরেশনগুলো আমরা দিতে পারি, বঙ্গবন্ধু 13 বছর জেলে ছিলেন বলে কিন্তু আমরা লাল সবুজের কথাটা বলেছি। থাকতে হবে, কিছু স্যাক্রিফাইস থাকতে হবে, পরিবারের বড় ছেলেটা স্যাক্রিফাইস থাকতে হবে, সন্তানদেরও স্যাক্রিফাইস থাকতে হবে। আর একটা জিনিস, আমরা আমাদের সন্তানদের যদি ছোট ছোট কাজগুলো একটু শিখি, আমার ছেলে দুটো থাকে হাইব্রিড টাইপের,
আমার ঢুকতে হয় হচ্ছে কাগজ খুঁজতে মানে ওরা কাগজ কাটে, খুব আনন্দ। আমি তাদেরকে বলেছি যে বাবারা দেখো, আমার বাবা মা কিন্তু সফল, মাই প্যারেন্ট ওয়াজ সাকসেস। আমার মা একটা প্রাইমারি স্কুলের টিচার ছিলেন, তিনি মুগা শিপনের কাপড় পরে স্কুলে যেতেন যাতে কাপড় না ছেড়ে। তাকে আমরা পাস করতে দেখেছি এবং 275 টাকা তিনি বেতন পেতেন। সেই টাকা দিয়ে অনেকগুলো ছেলে মেয়ে তার সবাইকে কিন্তু সে মানুষ করেছে। কেউ লয়ার হয়েছে, কেউ ব্যাংকার হয়েছে, কেউ ম্যাজিস্ট্রেট হয়েছে, কেউ জাজ হয়েছে, কেউ টিচার হয়েছে, অনেক কিছু হয়েছে। তো আমি তো শঙ্কিত যে আমি আসলে তোমার মা আর আমি সফল বাবা মা হবো কিনা। আমার বাবা মা কিন্তু সফল, আপনার বাবা মা কিন্তু সফল, কিন্তু আপনি সফল বাবা মা কিনা এটা কিন্তু আরো কয়েক বছর পরে বোঝা যাবে। আমি কিন্তু শঙ্কিত আমাদের তরুণ সমাজের যে নানা ক্ষেত্রে অবনতি এবং টিনেজার যারা আছে, যে স্টুডেন্ট হু আর ইন দ্য হাই স্কুল লেভেল, মাদ্রাসা সহ, তারা কিন্তু অনেক ক্ষেত্রে বিপন্ন। আমরা যা দেখতে পাচ্ছি সেটাই বলছি। এই সংখ্যার জায়গাটা যদি আপনারা স্কুলে পাঠদানের ক্ষেত্রে এবং স্কুলের বাইরে বাসায় যে পাঠদানের ওয়েটা বলে দেন, সেটার মধ্যে যদি একটু মিক্স আপ করা হয়, তাহলে আমার মনে হয় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন যে 2041 একটা ভালো বাংলাদেশ চাই, সমৃদ্ধশালী বাংলাদেশ চাই, যেটা আসলে সত্যি সত্যি মেধার মননে আমাদের সন্তানেরা বলিষ্ঠ হয়। তা নাহলে কিন্তু আমরা এসডিজি বলি, পার্সপেক্টিভ প্ল্যান বলি, এডুকেশন পলিসি বলি, অথবা আমাদের ডেটা প্ল্যান বলি, কোনোটাই কিন্তু আসলে বাস্তবে রূপায়িত হবে। আমরা অনেকগুলো শিক্ষিত লোক কিন্তু কম মেধা সম্পন্ন। আর আপনারা জানেন আমরা পপুলেশন ডিভিডেন্ড ক্যারি করছি, 41 পর্যন্ত চলবে এটা, দেন কিন্তু অ্যাপিক্স ডাউন। তারপরে কিন্তু আবার বৃদ্ধের সংখ্যা বাড়বে জাপানের মতো। এখন দেখবেন যে আপনার পরিবারের কর্মক্ষম লোক একজন আর বসে খাচ্ছে 4 জন। এখন যেটা উল্টা, এটা কিন্তু 41-এ শেষ হবে। তো এই সময়টার জাতি গঠনে যদি, ছাত্রছাত্রীদের গঠনে যদি, আমি মনে করি যে আপনারা হচ্ছে কি পার্সন, কারণ আপনারা আপনাদের টিচারদের ছাত্রছাত্রীদেরকে যা বোঝাবেন ওকে তাই বুঝবেন। আমার ছোট ছেলেটা আছে, এটা একটু টেকনা টাইপের, সে আমাকে অবাক করা প্রশ্ন করে। একদিন বললো যে গুগল মানে কি? আমি তো বলবো গুগল তো হচ্ছে অনেকগুলো ইন্টারনেটের একটা কানেক্টিভিটি, অনেক ইনফরমেশন আছে, ইনফরমেশন স্টোর। তাহলে গুগল কে তৈরি করেছে? খুব কঠিন, আমি খুব ভয়ের মধ্যে থাকি। তো তাকে আমি যখন আচ্ছা ঠিক আছে তুই পড়ো, তখন পড়ছে সে যে অ্যাপেল বানান করছে, উচ্চারণ করছে অ্যাপেল। আমি বললাম বাবা আপেলও হতে পারে, অসুবিধা নেই, ওগুলোর জন্য অ্যাপেল আপেলও তো বাংলাতে সারা জীবন আপেলই পড়ে আসে। বললো যে না, মাই বিজনেস আমার টিচার বলেছে। সো ওই জায়গাটা কিন্তু এখনো আছে। আমি একটু ওই জায়গাটা আপনাদেরকে ইনভলভ করতে বলি। আমাদের সন্তানেরা কিন্তু এখনো টিচারদের আগের মতো না মানলে ওই জায়গাটাতে তারা এখনো সম্মান জানায়, মনে করে যে না আমার টিচার ঠিক বলেছে। ওই জায়গা যদি আপনি ইথিক্যালি, রিলিজিয়াসলি একটু যদি তাদের মানুষ হবার বাসনা তৈরি করে দিতে পারেন, তাহলে কিন্তু আমাদের সন্তানেরা, আমি মনে করি যে এখনো সুযোগ আছে, তারা ভালো কিছু হয়ে উঠতে পারে। আমি আমার কথা শেষ করতে চাই। আপনারা এই যে আমার কথা শুনেছেন, জানেন তিনি বক্তব্য দিতে মারা গেছেন, এটাও জানেন। তো তার পিএ ছিলেন একজন আইএস অফিসার, তাকে সে একদিন জিজ্ঞেস করলো যে স্যার আপনি তো, সবাই তো মারা যাবে, আপনিও মারা যাবেন। মানে আমিও তো মারা যাবো। তো আপনি তো একই সাথে সায়েন্টিস্ট, আপনি ফিলোসফার, আপনি পলিটিশিয়ান, আপনি ভালো ভালো অভিভাবক, তো আপনি ইন ফিউচার মারা যাওয়ার পরে মানুষ আপনাকে কি হিসেবে ডাকলে আপনি খুব খুশি হবেন? আপনি বৈজ্ঞানিক। তো উনি বললো যে ওকে আমাকে কিছু সময় দেবেন, আগামীকাল বলবো। এরকম কথা হলো, আপনি রাষ্ট্রপতি আপনার সিম্পল একটা প্রশ্ন করলাম, এটা আগামীকাল বলবেন, আগামীকাল করবেন। তো আগামীকাল সকালে যখন গাড়িতে উঠছে, যখন নদীর আমার সাথে, তখন বললো যে আমি আমার জীবন অবসানের পরে শিক্ষক হিসেবে বেঁচে থাকতে আসলে আমাদের জন্য তার জীবন থেকে আরেকটি কথা বলে শেষ করতে চাই। আমাদের বাচ্চাদের ইন্সপিরেশন দিতে হবে, হ্যাঁ পারবা। সন্তানদের সাথে কথা বলেন, তার অনেক নেতিবাচক দিক আছে, সাথে সাথে আপনার ছোটবেলার নেতিবাচক দিকগুলো যদি একটু বাঁচ করেন, এটা যদি একটু কম্পেয়ার করেন। আর আমি মাদেরকে বলবো একটু আরেকটু কি বলবো, মেনে নেন। কারণ আমার মা মেনে নিয়েছে, প্রাইমারি স্কুলের টিচার, আমি 40-45 পাইনি,
সে খুব খুশি, ভালো নাম্বার পেয়েছে। কিন্তু আমার সন্তানের মা কেন জানি ৮০-৮২ পাইলেও সে খুশি না। সে বিভিন্ন জায়গায় ফোন করে, তারপরে নিজের নাকি কার রেজাল্ট। আমি আগে দেখতে বিরক্ত হয়ে বললাম, আচ্ছা তুমি যাকে বিয়ে করেছো সে কত পেয়েছে, তার নাম্বারটা কত ছিল? আমি তো এরকম 40, 42, 50, 60 এরকম করে পেয়েছি। তো আমার থেকে তো আমার সন্তানেরা ভালো করছে, তারা ৮০ করে পাচ্ছে, এবং আমি মনে করি আমার থেকে তারা ভালো জানে। ওই লেভেলে আমি এত জানতাম না। বাট ওকে, পজিটিভনেসটা যদি আমরা একটু শেখাতে পারি আমাদের সন্তানদের কাছ থেকে, আমরা শুধু রেজাল্ট চেয়েছি, রেজাল্ট দাও, রেজাল্ট দাও, রেজাল্ট দাও। রেজাল্ট দিয়ে তো অনেক সন্তান মারা যাচ্ছে প্রেশারে। এই জায়গাটা আপনারা যদি একটু কাজ করেন, চোখে ও 40 পার জেনে পার, তাহলেও বিশেষ করে ও 100 পাইলেও কিছু জানলো না, পারবে না। এই জন্য জেনে আরেকটু জানা, যে এই জায়গাটা ও কম আছে সেটা জানা, ইতিবাচক হয়েছে। আমরা যদি আমাদের সন্তানদেরকে এই জায়গাতে একটু কাজ করি, তাহলে আমার মনে হয় আমাদের ছাত্রছাত্রী যারা আছে আমাদের সন্তান, রাতের বেলা তাদের সাথে একটু ভাত খেয়ে সন্তানদের সাথে চোখ আই কন্ট্যাক্ট ঠিক আছে, দি স্টুডেন্ট যার আই কন্ট্যাক্ট ঠিক আছে, যে সন্তানের আই কন্ট্যাক্ট ঠিক আছে, সে ডিজিটাল অ্যাডিকশনের মধ্যে হলে সে মাদকও রাখতে পারে। কিন্তু আপনি যাচ্ছেন কখন, ফিল্ডের কখন, সন্তান রাতে দরজা আটকানো, কখন ঘুম থেকে উঠছে, চোখ নিচু করে আছে, সারা রাত আপনার ডিজিটাল কন্টেন্ট ডাউনলোড করেছে, বড়দের কন্টেন্ট, আর দিনের বেলা ঘুমোচ্ছে, কিছু সাইপাস খেলো, আপনার জীবন কিন্তু অনেক কর্মকর্তা সন্তানেরা ডিমেল করেছে, অনেক কর্মকর্তাদের, অনেক টিচারের সন্তানেরা ডিমেল করেছে। এই জায়গাটাতে আমি বলবো টিচারদেরকে, অভিভাবকদেরকে উদ্বুদ্ধ করতে পারেন যে একটা বেলা, দুপুর হোক রাতে হোক, সন্তানের সাথে আপনারা খাবার খেতে পারেন, কথা বলতে পারেন যে বাবা কি প্রবলেম হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের অ্যাডোলেসেন্ট, আমাদের যে ছেলেমেয়েরা টিনেজার, এরা বেশি বিরক্ত, 13 to 19, নতুন করে এদের শারীরিক পরিবর্তন হয়, সেটি ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। এই পরিবর্তনগুলো সন্তান হিসেবে অথবা টিচার হিসেবে আপনি একটু ইজি ভাবে তাদেরকে উপস্থাপন করেন। আমরা খুব ক্লান্তি করছি। একটা আমার ছেলেটার 13 বছরের কাজ হচ্ছে, তার বুক গাড়িতে বলবে সিম্পল। একটা মেয়ের পিরিয়ড হবে, সিম্পল পিরিয়ড হয়েছে, আমার মায়ের, আমার ওয়াইফের, আমার বোনেরও বার পিরিয়ড, আমি তার বাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ইটস ইজি ফিজিক্যাল, আপনার বায়োলজিক্যাল চার্ট, এটা যদি একটু বুঝিয়ে দেয় ছেলেদেরকে, বিশেষ করে যারা মাদ্রাসায় পড়ে, হ্যাঁ সামঞ্জস্য হতে পারে, টুপিটা নষ্ট থাকতে পারে। আমি কথা শেষ করতে চাই, এপিজে আবুল কালাম আজাদকে একবার তার যিনি টিচার ছিলেন, তিনি তখন প্লেন নিয়ে গবেষণা করছেন, তো তার টিচার বললো যে তোমাকে একটা প্লেনের ডিজাইন করতে হবে যেটা আর্মস ক্যারি করতে পারবে, কিন্তু লাইট হবে তোমার টিমকে। ওকে, তো বললো যে স্যার আমাকে কিছু সময় দেন। তো বললো কত সময় চাও? তো বললো যে 30 days। তো বললো যে 30 days লিখলেন, লিখে ডান পাশ থেকে শূন্যটা কেটে দিলেন। তার যে টিচার ছিল বললো যে অ্যালাউ অনলি ফর 3 days। উনি পরে 3 দিন ঘুমোতে পারেন, কি করবেন? ওই পরে 3 দিন ওই টিচার তাকে ফলো করবে, এবং ওই সামান্য সময়ের মধ্যে 3 দিনের যেটুকু বাকি ছিল তার মধ্যে ডিজাইন, ইচ্ছে থাকলে পারা যায়। আব্রাহাম লিঙ্কন এরকম মানুষের সামনে দাঁড়ালে উনি কথা বলতে পারতেন। ওনার মাকে বললেন যে আই বিকাম এ পলিটিশিয়ান, and I want to become a politician। কিছু করার নেই, একটা সাউন্ড বক্স দিয়ে দিলেন। আচ্ছা, আমি কথা শেষ করি। আব্রাহাম লিঙ্কনের গল্প পড়া হবে, আমি আপনাদেরকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। আপনারা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আর একটা জিনিস, আমাদের সন্তানেরা কিন্তু আপনাদের কাছে আমাদের। আপনি যদি আমাদের সন্তানদেরকে ভালো করে পড়ান, জানান, আপনার সন্তান যে আইডিয়ালে আছে অথবা অন্য জায়গায় আছে, তাকেও টিচার ওইভাবে পড়াবেন। আপনি যদি এখানে ফাঁকি দেন, ইমর্টাল কোর্স আপনি ফাঁকি দেবেন, করবেন। কোভিড নিয়ে একটু সতর্ক থাকবেন। সততা নিষ্ঠার কথা, এটা আসলে ভাই আমি চলে যাচ্ছি। সততা নিষ্ঠা এটা আসলে এমনি থাকা উচিত যে অনেক ওই ডিসি সাহেব সব, এটা কোনো কথা না। কথা হবে হচ্ছে ওই ডিসি সাহেব অসৎ, সৎ দিতে হতে হবে। ওই টিচারটি সৎ, টিচার তো সৎই হবে।
ওই টিচার অসৎ, এটা হতে পারে। তো আমরা আপনাদের সততা নিষ্ঠার সাথে আপনারা চলবেন। আর আমি যেহেতু টিচার পরিবারের মানুষ, আপনাদের যদি কখনো কোনো সমস্যা থাকে যে আমার দিয়ে এতটুকু উপকার হতে পারে, ফিল ফ্রি মেক এ ফোন কল টু মি অর কাম উইথ আস। আওয়ার ডোর ইজ ওপেন, আপনারা আসবেন। আমরা একই সাথে নারায়ণগঞ্জকে একটু পজিটিভ নারায়ণগঞ্জ হিসেবে করব, সেটি সম্ভব। আমাদের অনেক যানজট আছে, পলিথিন আছে, নোংরামি আছে, কিন্তু এর বাইরে আমাদের কিন্তু অনেক ইতিহাস আছে, আমাদের ঐতিহ্য আছে, আমরা ফাইন্যান্সিয়ালি অনেক সাউন্ড, ইন্ডাস্ট্রি আছে, আমাদের হেরিটেজ আছে, আমাদের মেধাবী ছেলেমেয়েরা আছে। So, আমাদের সেগুলোও যদি আমরা একটু মানুষের সামনে উপস্থাপন করতে পারি, ইতিবাচক করে, তাহলে আমার মনে হয় আমরা একটা সক্রিয় নারায়ণগঞ্জের সরকার দিতে পারি। এবং যদি এরকম প্রত্যেকটা জেলায় একটা আগে, তাহলে সারা বাংলাদেশটা একটা সুন্দর বাংলাদেশ। আমার কথা দূরদর্শন শোনার জন্য অনেকক্ষণ আপনাদের কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।